আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো? পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ওকে, আমি জানি সবাই অনেক ক্লান্ত। মূলত আজকে খুব অল্প সময় আমি আমার হাতে মোবাইল রেখেছি এবং আমি সামনে ঘড়ির দিকে তাকিয়ে রয়েছি। আমি সর্বোচ্চ 15 মিনিট তোমাদের সময় নিব। মূলত এই ভিডিওটা তারাই তোমরা দেখবে যারা ডেন্টাল পরীক্ষা দিয়েছো, বাট আল্লাহ তাআলা সাময়িক এখানেও তোমাদেরকে ব্যর্থ করেছে। হয়তোবা ইনশাআল্লাহ পরবর্তীতে ভালো কিছু আছে। সিদ্ধান্ত নিতে পারছো না যে আসলে কি করবে। মূলত আমি 3টা বিষয় নিয়ে কথা বলবো। যে ডেন্টালে যাদের হলো না, তো এখন কি তোমরা আজ থেকেই আজ থেকেই কি তোমরা এখন সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন স্টার্ট করবে? না 1 মাস পর যে গুচ্ছের পরীক্ষা, কৃষি গুচ্ছ, সেটার জন্য পড়বে? না আরও যে ভার্সিটির পরীক্ষা বাকি আছে সেটা পড়বে? আসলে কি করবে? দেখো, সবচেয়ে আহ, যারা আসলে চান্স পায়নি বা টার্গেট ছিল মেডিকেল, এদের মধ্যে যারা আসলে কৃষিগুচ্ছের ফর্মে তুলে নাই, অনেকেই আছে ডেন্টালেরও ফর্ম তুলে নাই, তো তারা মোটামুটি কিন্তু নিশ্চিত হয়ে গেছে যে, বা নিশ্চিত করেই ফেলেছে যে সে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নেবে। তো এই কনফিডেন্সটা কিন্তু খুব জরুরি যে আসলে তুমি কি করবা, এটা তোমাকে অনেক আগেই নিয়ে ফেলতে হবে। আজকে সবার মন খারাপ, স্বাভাবিক। আমিও একজন সেকেন্ড টাইমার ছিলাম, সো যখন আমার হয়নি এই মনের অবস্থাটা আমি বুঝি। তো ডিসিশন মেকিং খুব গুরুত্বপূর্ণ যে আমি কখন স্টার্ট করব। তোমাদের 25 ব্যাচের যে মেডিকেল ভর্তি পরীক্ষা, সম্ভাব্য তারিখ আমার কাছে মনে হয় যে সেটা ডিসেম্বর মাসে হবে, সর্বোচ্চ হয়ে গেলে জানুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক। এটা টোটালি আমার একটা ধারণা। অনেক কিছুই চেঞ্জ হয়ে যেতে পারে, নির্বাচন হলে অনেক কিছুই ঘটতে পারে, বাট যতটুকু আমি ধারণা করছি এরকম একটা সম্ভাবনা। তাহলে ফেব্রুয়ারি মাস কিন্তু চলে গেল, হাতে বাকি আছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কম না কিন্তু, 10 মাস। এবং একজন সেকেন্ড টাইমার এর জন্য এই টাইমটা হিউজ। কেননা তোমরা যারা একবার প্রস্তুতি নিয়েছো, তারা অলরেডি কিন্তু জানো যে তোমাদের কোথায় কোথায় ল্যাকিংস ছিল, কোন জায়গাগুলো তোমার কম পড়া হয়েছে। একটা কথা আমি আবারও বলছি, যে সকল স্টুডেন্ট সেকেন্ড টাইম পরীক্ষা দিবে বলে ভাবছো, তুমি একটু খেয়াল করো তো, তুমি যদি মেডিকেল পরীক্ষা দিয়ে থাকো, 2 দিন আগে ডেন্টাল পরীক্ষা যদি দিয়ে থাকো, তুমি ভুল করেছো, দেখেই তো তোমার চান্স হয়নি। একটু যদি মিলিয়ে দেখো, দেখবা তুমি যা ভুল করেছো, তুমি যেখানেই পড়ো না কেন, ওনারা কিন্তু তোমাকে ওই জিনিসটা পড়িয়েছে কিংবা দাগিয়েছে, কিন্তু তুমি এনিহাউ সেটা মনে রাখতে পারো নাই। এ কারণেই তোমার ভুল হয়েছে। তো একটা কথা আমি আগেও বলেছিলাম, শুনেছো কিনা জানি না, আবারও বলছি, সেকেন্ড টাইমার মানেই যে তোমাকে অনেক কিছু পড়তে হবে তা কিন্তু নয়। যা পড়া সেগুলোই পড়তে হবে, কিন্তু এমনভাবে পড়তে হবে যাতে সামনে যদি বিশাল একটা যুদ্ধ থাকে, যুদ্ধ লাগে, তোমার যাতে ওই পড়াগুলো ভুল না হয়। যেমনটা আমি যদি তোমাকে বলি, তুমি সবচেয়ে তোমার বাজে সিচুয়েশানে আছো, তখনও যদি আমি জিজ্ঞেস করি তোমার নাম কি, সেটা কিন্তু তুমি ভুলবে না। ব্যাপারটা হচ্ছে এরকমই, যে আমরা পড়াশোনা করি আবার ভুলি। এই যে সেকেন্ড টাইমারদের একটাই সুবিধা, তাদের 3 মার্কস কাটছে, এটা অসুবিধা, বাট একটাই সুবিধা, যে তারা কিন্তু এখনও 10 মাস পাচ্ছে প্রস্তুতিটা নেওয়ার। যেখানে যারা ফার্স্ট টাইমার, তারা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে, 80 থেকে 90% স্টুডেন্ট বাংলাদেশের শর্ট সিলেবাসের বাইরে কিন্তু পড়ে নাই। এবং আমার যতটুকু বিশ্বাস, সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, যারা এতদিন পড়ে নাই, হয়তোবা তারা আর খুব বেশি পড়তে পারবে না। তার মানে দাঁড়াচ্ছে জুন 26 তারিখ, জুনের 26 তারিখ তারা পরীক্ষায় অংশ নেবে, জুলাই, আগস্ট, প্রায় সেপ্টেম্বর পর্যন্ত তারা কিন্তু ওই শর্টের বাইরেরগুলো পড়ছে না। কিন্তু দেখো, তুমি কিন্তু এখন একটু হয়তোবা তোমার হতাশা কাজ করছে, বাট তুমি কিন্তু তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছো।
পেছনে একটা ছবি দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে দিশা। ওর ব্যাপারটা যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি নিজেও ওর মতো এতটা কনফিডেন্ট হতে পারতাম না। আমি ওর গল্পটা একটু তোমাদেরকে জানাতে চাই। আমি জানুয়ারির 29 তারিখ ওকে নিয়ে একটা পোস্ট করেছিলাম। ও ফার্স্ট টাইম মেডিকেলে চান্স পাওয়ার মতো একজন স্টুডেন্ট ছিল। ও হচ্ছে 23 ব্যাচের দিশা। দুর্ভাগ্য হোক, যে কারণেই হোক, সে চান্স পায়নি। হয়তো বা পরের বছর আল্লাহ তাআলা তার জন্য একটা ভালো কিছু লিখে রেখেছিলেন। ডেন্টাল ভর্তি পরীক্ষায় সে কিন্তু চান্স পেয়েছে। বাট তোমরা নিশ্চয়ই জানো যে ডেন্টালে ভর্তি হলে একটা বড় একটা মার্কস কিন্তু কাটা যাবে। সে ডেন্টালে ভর্তি হয়নি কারণ তার টার্গেট ছিল সে মেডিকেলেই পড়বে। এবং সে কিন্তু আমার কাছে একাডেমিক থেকেই পড়তো, ফার্স্ট টাইমও পড়তো। ও যখন ডেন্টালে চান্স পেয়েছে, ও এসে ছবি তুলেছে। আমাদের যে গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে, সেই গ্র্যান্ড সেলিব্রেশনেও সে কিন্তু গিয়েছে, পুরস্কার নিয়েছে, মজা করেছে। তো তাকে আমি খুব ভালো করে চিনি এবং তার চেহারাটাও জানা। যখন আমি সেকেন্ড টাইমার ব্যাচ শুরু করলাম অফলাইনে, আমি দেখি সামনের বেঞ্চে ও বসা। আমি বললাম, কী ব্যাপার, তুই কেন এখানে? সে বলে, আমি ভাইয়া সেকেন্ড টাইমার প্রস্তুতি নিব, আপনার কাছে ভর্তি হয়ে গেছি। আমি লিটারালি মানে এটা কেমনে সম্ভব? আমি বললাম, ডেন্টালে ভর্তি হোস নাই? বলে যে না। আমি বললাম যে ভর্তিটা হয়ে নে, মার্ক হয়তো বা একটু বেশি কাটবে, কিন্তু তোর প্রিপারেশন ভালো থাকলে হয়তো বা প্রথম দিকে না হোক নিচের দিকে কিন্তু একটা মেডিকেলে পাবি। সে ভর্তিই হইল না। এতটাই তার মধ্যে কনফিডেন্ট ছিল এবং জেদ ছিল যে সে সেকেন্ড টাইমার প্রস্তুতি নিবে এবং চান্স পাবেই। এই রকম কনফিডেন্ট আসলে দরকার। সে চান্স পেয়েও ভর্তি হয়নি, প্রস্তুতি শুরু করেছিল শুরু থেকে। তাহলে তোমরা যারা চান্স পাওনি, তাদের আসলে কি করা উচিত? ওই যে আমি বললাম, যারা কৃষির পরীক্ষা দিবে না নিয়ত করছে, ফর্মই তুলবে না, অনেকেই তো ডেন্টালেরই ফর্ম তুলে নেই, তারা অলরেডি শুরু করে দিয়েছে। বা সামনে আমাদের প্রোগ্রাম কালকে লঞ্চিং হবে, শুরু করে দিবে কাল থেকেই। কিন্তু তোমরা যারা ভাবছো যে না আমার কৃষি দিব, এটা দিব, কোনো একটা জায়গায় নেই, এইটা কিন্তু খুব একটা ভালো দিক। কেন জানো? কারণ তুমি যদি কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার সেকেন্ড টাইম কোনো মার্ক কাটছে না, কিন্তু তোমাদের মধ্যে না একটা কনফিডেন্ট কাজ করবে যে না আমার কোথাও তো হয়ে আছে। এতে করে একটা সুবিধা হলো যে তোমার খুব বেশি ভয় লাগবে না। যেমন দেখো, যারা সেকেন্ড টাইমার, সে কোথাও চান্স পায়নি, কোথাও ভর্তি হয়নি, তার না সবসময় কিন্তু এই টেনশনটা কাজ করে। যেমনটা আমারও কাজ করেছিল যে যদি এবার চান্স না হয় তাহলে তো সর্বনাশ, শেষ। কিন্তু কোথাও যদি সে ভর্তি হয়ে থাকে, এ ধরনের স্টুডেন্টরা চিন্তামুক্ত থাকে। আমার অনেক নজির আছে যে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এখন পাশ করে গেছে, প্রথমবার রাজশাহী ইউনিভার্সিটিতে, এক একজন এক এক জায়গায় ভর্তি ছিল। তো এই ভর্তি থাকার একটা সুবিধা হলো এটাই যে টেনশন কম কাজ করে। কোথায়? পরীক্ষা, সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়ার সময় সব সময় এটা আর মাথায় থাকে না। অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে হয়তো বা ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়, যেতে হয়, একটু ডিস্ট্র্যাকশন কাজ করে। তো আমি যেটা আসলে বলতে চাই, সত্যি কথা, এখন আসলে কি করা উচিত? আমি হলে কি করতাম? আমি হলে ফুলি, যদি আমার নিয়ত থাকে যে আমি কৃষি হোক, এই হোক, এর পরে অন্তত যদি কোথাও না হয় বা কোথাও যদি হয়ও, তাহলে আমি সেকেন্ড টাইম হলেও সেকেন্ড টাইম প্রস্তুতি নিব। কারো যদি এরকম মেন্টালিটি থাকে যে আমার যদি কৃষিতে হয় কিংবা কোনো একটা ভার্সিটিতে হয় বা কোথাও যদি হয়, তাহলে ভর্তি হয়ে আমি সেকেন্ড টাইমার প্রিপারেশন নিব, আমি তাদের জন্য বলবো তোমরা কাল থেকেই শুরু করে দাও। বাট যদি এমন হয় যে না, আমি যদি কোনো একটা জায়গায় চান্স পেয়ে যাই, কোনো একটা জায়গায় যদি চান্স পেয়ে যাই, তাহলে আর আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব না, আমি ওখানেই পড়ব। তাহলে তুমি এখন ডেডিকেটেডলি যে ইউনিভার্সিটির জন্য পড়তে চাও, বা এগ্রির জন্য হোক বা অন্যান্য গুচ্ছ হোক বা যা আর সামনে বাকি আছে, তুমি তার জন্য পড়া শুরু করো। কিন্তু আবারও বলছি, তুমি কোনো একটা ভার্সিটিতে চান্স পেয়ে শুধু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য, হ্যাঁ একটা জায়গা আমার হয়ে আছে, এটার জন্য যদি চান্স পেতে চাও এবং আলটিমেটলি চান্স পেলেও হয় ভর্তি হবা না, কিংবা ভর্তি হলেও তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, তাহলে আমি বলবো তুমি কাল থেকে শুরু করো। আজকে ঘুমাও, কাল থেকে শুরু করো।
কেন বলছি জানো? কারণ প্রিপারেশন কিন্তু আলাদা না। এই যে ধরো তুমি কৃষিগুচ্ছের পরীক্ষা দিবা, তোমার এক্সট্রা হয়তো বা ম্যাথ থাকবে, কিন্তু বলো তো এই যে বায়োলজি, এই যে কেমিস্ট্রি, এই যে ফিজিক্স, এগুলো কিন্তু তুমি যদি কৃষির জন্য বায়োলজি পড়ো, তোমার কি মেডিকেলের জন্য হয়ে যাবে না? আচ্ছা বলো তো, তুমি কৃষির প্রস্তুতি নিচ্ছ, আচ্ছা সেখানে শর্ট সিলেবাসের 14টা অধ্যায় থাকবে, তাহলে এই 14টা অধ্যায় যদি তুমি আবার ভালো করে রিভাইজ করো কৃষির জন্য, তাহলে আলটিমেটলি কি তোমার মেডিকেলের জন্য প্রস্তুতি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তাহলে তোমার এখন কাজ কি? তোমরা ভাবতে পারো যে আমি কি তাহলে কৃষিগুচ্ছের আলাদা কোনো কোচিংয়ে ভর্তি হব, আমি কি তাহলে এটার আলাদা কোনো কোচিংয়ে ভর্তি হব? উত্তর হচ্ছে না। তোমার যদি নিয়াত থাকে যে তুমি আবার মেডিকেল প্রস্তুতি নিবে, সত্যি কথা তুমি কিন্তু অলরেডি জানো যে তোমার ল্যাকিংসটা কোথায়। আমি বলবো তুমি যদি ফার্স্ট টাইম কোথাও কোচিং করো, তোমার আসলে কোথাও কোচিং করার দরকার নেই, কারণ তুমি জেনে গেছো তোমার ভুল কোথায়, সেইটা এখন তুমি কাভার করবা নিজে নিজে, মানে এটাই করা উচিত। কিন্তু ঝামেলা একটাই, নিজে নিজে করতে গেলে আসলে ঝামেলা হচ্ছে এই যে পরীক্ষার যে ইস্যুটা, যখন কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে তুমি থাকবা, তখন ওই প্রতিষ্ঠানে একটা স্কেজিউল থাকবে, রুটিন থাকবে, বলা হবে যে আজকে এতটুকু পড়া, নেক্সট দিন এটার উপর পরীক্ষা, তোমার কিন্তু এনিহাও আজকের মধ্যে শেষ করতে হবে। নিজের এই রুটিনটা ফলো করে অনেক স্টুডেন্ট পড়তে পারে না। এই জন্য তোমার যদি মনে হয় আমার আর ক্লাসের দরকার নেই, তাহলে কোনো একটা এক্সাম ব্যাচে অন্তত ভর্তি হবে। আর যদি তোমার মনে হয় যে না আমি আরেকবার ক্লাস ব্যাচে ভর্তি হতে চাই, যেমন আমাদের এসিএস সেকেন্ড টাইম মেডিকেল কোর্স যেটা কালকে লঞ্চিং হবে, এখানে যে সুবিধাটা হচ্ছে তুমি যদি কালকে থেকেই ভর্তি হয়ে যাও, সুবিধা এটাই যে তোমাকে আমাদের জন্য কিন্তু ওয়েট করতে হচ্ছে না যে আমরা কখন এই চ্যাপ্টারটা পড়াবো। যেমন 1 মাস পর কৃষিগুচ্ছের পরীক্ষা, তো সেখানে তো বায়োলজির 14টা অধ্যায়, তোমার 4টা অধ্যায় হয়তো বা ল্যাকিংস আছে, কিন্তু তোমার যে 4টা অধ্যায় ল্যাকিংস আছে, আমরা তো এই 1 মাসের মধ্যে হয়তো বা এই 4টা অধ্যায় পড়াবো না। সুবিধাটা এখানেই যে আমাদের সমস্ত আগের বছরের ক্লাস কিন্তু আর্কাইভ করা আছে, তুমি এখানে ঢুকে সব ক্লাস কিন্তু তুমি দেখে ফেলতে পারবা, বায়োলজির, ফিজিক্সের, কেমিস্ট্রির সব ক্লাসগুলো কিন্তু আর্কাইভ আছে। ওকে, এবং মজার বিষয় হলো তুমি প্রস্তুতি নিচ্ছ একই সাথে কিন্তু দুইভাবে। যেমন আমাদের সেকেন্ড টাইমার ব্যাচে কালকে লঞ্চিং হবে, হয়তো বা কয়েকদিন পরই আমরা ক্লাস শুরু করব, খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্লাস শুরু করব, এই 1 সপ্তাহের মধ্যে। সো আমি সেখানে চলন ও অঙ্গ চালনা পড়াবো। কি স্টাইলে পড়াবো? মেডিকেল স্টাইলে পড়াবো। কিন্তু বলো তো এই চলন অঙ্গ চালনা তুমি যদি ভালো করে পড়ো, তাহলে একই সাথে তোমার কৃষিগুচ্ছেরও প্রস্তুতি হচ্ছে, অন্যান্য ভার্সিটিরও প্রস্তুতি হচ্ছে, আবার কি তোমার সেকেন্ড টাইমার প্রস্তুতিও কিন্তু তুমি শুরু করতে পারছো। এই সেকেন্ড টাইমার প্রস্তুতিটা যত আগে শুরু করবে, তত তোমার কিন্তু উপকার হবে দুইভাবে। একটা হচ্ছে মানসিক উপকার, যে হ্যাঁ আমি আগে থেকে শুরু করেছি, আর দ্বিতীয় হচ্ছে পড়া কিন্তু তোমার হয়েই যাচ্ছে। কিন্তু তা না করে যদি তুমি সবগুলো ভার্সিটি পড়ে তারপর সেকেন্ড টাইমার প্রস্তুতির কাছে আসতে চাও, ততদিনে আসলে তুমি আর সেকেন্ড টাইমার থাকবে না, তুমি আবার হয়ে যাবে ফার্স্ট টাইমার, এবং তখন কিন্তু তোমার আরেকটা ভয় বেশি কাজ করবে। তুমি কোথাও ভর্তি হও না হও, ডোন্ট, মানে এটা ম্যাটার না, বাট তুমি প্রস্তুতিটা শুরু করো আজকে থেকেই, পারলে আজকে ঘুমায় কালকে থেকেই। এটা তুমি নিজেও পারবা, কোনো একটা জায়গায় এক্সাম ব্যাস, এই এক্সামটা জরুরি। নিজে শুধুই একটা জিনিস হয় না, এক্সামটা হয় না। যদি তোমার বাসায় কোনো বড় ভাই থাকে যে হ্যাঁ উনি তোমাকে কেয়ার করছে, অর্থাৎ একজনের গাইডেন্সে থাকতে হয়, এই গাইডেন্সের জন্য তুমি যে কোনো জায়গায় ভর্তি হতে পারো। তবে আমরা এই প্রথম, আমি অন্তত এসিএস মেডিকেল ব্যাচে জয়েন হওয়ার পর, হয়তো আগের আগের বছর একসাথে করেছিলাম, কিন্তু আমরা যেটা ভাবলাম যে না একটা স্টুডেন্ট তার সেকেন্ড টাইমার আমাদের যতটুকুই হোক তার পড়ার ধরন কিন্তু একটু ডিফারেন্ট হবে, কারণ তুমি সেকেন্ড টাইমার, তুমি একটা অধ্যায় একবার অলরেডি পড়েছো অ্যাডমিশন স্টাইলে, সো তোমাকে পড়ানোর স্ট্র্যাটেজি আর ফার্স্ট টাইমারদের পড়ানোর স্ট্র্যাটেজি একটু ডিফারেন্ট থাকবেই ভাই। ক্লিয়ার? এই কারণে সেকেন্ড টাইমার টোটালি ডেডিকেটেড ব্যাচ আমরা নেক্সট দিন থেকে চালু করব, সেটাতে তুমি আসতে পারো, এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি মূলত তোমাদেরকে বলবো ডিসিশনটা খুব ফাস্ট নিতে হবে। এবং আমি যদি আরেকবার রিভাইজ করি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার আজকের আমার কথা শেষের পথে, সেটা হলো তোমার যদি ডিসিশন হয় কোনো একটা ভার্সিটিতে হয়ে গেলে,
আমি আর মেডিকেলের প্রস্তুতি নিব না, তাহলে ওয়েল তুমি এখন ভার্সিটির জন্যই পড়ো। বাট যদি তোমার নিয়াত এরকম হয় আমি যেখানেই চান্স পাই আমি অ্যাগ্রিতে ফার্স্ট হলেও আমি সেকেন্ড টাইমের প্রস্তুতি নিব, সো তুমি কালকে থেকেই সেকেন্ড টাইমের প্রস্তুতি তোমার পছন্দের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারো। এবং সেক্ষেত্রে আমি ডক্টর ফাহাদ, তোফায়েল, সাদ ভাই সহ আমাদের পুরো এসিএস টিম তোমাকে স্বাগত জানাই। আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে দিব তোমাদের জন্য, কারণ আমি নিজেও একজন সেকেন্ড টাইমার। আমি বুঝি যে আসলে কিভাবে কি করতে হবে, বাকিটা পুরো পড়ালার ইচ্ছা। আমি আমার সর্বোচ্চ দিতে প্রস্তুত আছি। এখন শেষ করার আগে ওর কনফিডেন্স দেখাই, ও একটা কথা লিখে গেছে, এটা মেবি তোমাদেরকে ইন্সপায়ার করবে। তার কথাটা যদি একটু পড়ি। প্রথমবার ব্যর্থ হওয়ার পর সিদ্ধান্ত নিয়েছিলাম পরের বার মেডিকেল পরীক্ষার জার্নি ফাহাদ ভাইয়ের সাথেই করব। বাই দ্য ওয়ে সে হয়তো বা মনে করেছিল ভাইয়ের সাথে শুরু করলে বেটার হবে। আলহামদুলিল্লাহ আজ আমি সফল। ভাই আমাকে ক্লাসে মাঝে মাঝেই স্মরণ করিয়ে দিতেন। কি স্মরণ করিয়ে দিতাম? বারবার বোঝাতাম তুই কিন্তু চান্স পেয়েও হোস নাই, এবার কিন্তু ফসকে গেলে শেষ। আমি যেহেতু আগেরবার ডেন্টালে চান্স পেয়েও ভর্তি হইনি, এবার না পেলে তো আমার অবস্থা খারাপ। আগেরবার বায়োলজিতে আমার অনেক গ্যাপ ছিল, যা এবার মোটেও ছিল না। ফাহাদ ভাইয়ের ফিনিশিং টাচ বেস্ট ছিল আমার জন্য। বাই দ্য ওয়ে আমি এটা কেন পড়ালাম, জাস্ট ওর কথাটা শোনানোর জন্য যে ও আগেরবার সেকেন্ড টাইম ডেন্টালে চান্স পেয়েও সে পড়ে নাই। এরকম কনফিডেন্ট মানে আমারও থাকতো না। কিন্তু তোমরা যারা মনে করছো একটু হতাশায় ভুগছো, বেরিয়ে আসো। আমি 1 মিনিট 2 মিনিট প্রাইভেট মেডিকেলের জন্য অনেকেই আমাকে নক দিচ্ছে, তাদের উদ্দেশ্য বলবো যে কেউ যদি মনে করে যে আমি প্রাইভেট মেডিকেলে পড়তে চাই, আমি একটা ডেন্টাল উদয়ন ডেন্টাল কলেজে যেহেতু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, সো আমাকে এভাবেও নক দিচ্ছে যে ওখানে ভর্তি হওয়া যায় কিনা। আমি একটা কথাই বলবো অভিভাবকদের উদ্দেশ্যে, আপনাদের যেহেতু সামর্থ্য আছে দেখেই তো আপনারা প্রাইভেটে পড়াতে চাচ্ছেন, একটা বছর আপনার ছেলে মেয়েটাকে আরেকটু কষ্ট করে দেন প্লিজ। আপনার ছেলে মেয়ে খুব চেষ্টা করেছে, কিন্তু আসলে বাংলাদেশের সিট তো স্বল্প, হয়তো বা 5,000-এর মধ্যে যেতে পারেনি। ইনশাল্লাহ তারা পরের বার যাবে। এই সাপোর্টটা আপনারা প্লিজ দেন। যেহেতু আপনার আর্থিক সামর্থ্য আছেই ভর্তি করানোর, তাহলে আপনি পরের বার করান, এবছর করার দরকার নাই। একটা বছর ছেলে মেয়েদেরকে দেন, দেখেন আরেকবার। এরপরেও যদি আল্লাহ তাআলা তাদের কপালে না রাখে, তখন আপনার তো আর্থিক যেহেতু সামর্থ্য আছে, তখন আপনি প্রাইভেটের বিষয়ে খোঁজ নেন। আপনি যেহেতু প্রাইভেটে পড়ানোর সামর্থ্য রাখেনি, একটা বছর তাদেরকে একটু দেন। জানি কষ্ট হচ্ছে, ছেলেমেয়ে ভালো না করলে খারাপ লাগে, এটা আসলেই আমি বুঝি, কিন্তু আপনারা একটু সাপোর্ট দেন। আমার বিশ্বাস তারা অনেক ভালো কিছু আপনাদের জন্য বয়ে নিয়ে আসবে। কারণ 1 বছর আগে তাড়াহুড়ো করে বেসরকারিতে দিলেন, মেয়ে মানুষ হলে পরে কিন্তু অনেক বছর বেবি নেওয়া থেকে শুরু করে অনেক বছর কিন্তু নষ্ট হয়েই যায়। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে অভিভাবকদের উদ্দেশ্যে, সন্তানদের আর একটা বছর রমজান মাস আপনারা দোয়া করেন ছেলেমেয়েদের জন্য এবং ফুল সাপোর্ট দেন। ছোটোবেলা থেকে অনেকটা পথ নিয়ে এসেছেন, আমার বিশ্বাস আরেকটা বছর যদি তাদেরকে দেন, তারা অবশ্যই আপনাদের মুখ উজ্জ্বল করবে। সো আমি আসলে কারো কমেন্ট পড়লাম না, আমি খুব দুঃখিত, মেবি অনেক সময় নিয়ে ফেলছি, 15 মিনিট চেয়েছিলাম। আমি জানি না কতজন দেখছেও বা কেউ দেখছেও কি না, আমি কিছুই জানি না। তো আমি এখন 2-1টা কমেন্টস একটু পড়বো, পড়ে আমি শেষ করে দিব। ওকে, তো না আমি এটা শেষ করে দিই। এই কথাগুলো আমি আবার ইউটিউব চ্যানেলে আপলোড করব, যদি কারো দরকার পড়ে দেখে নিবে। তো ইনশাআল্লাহ আমি প্রচার করতে আসি নাই যে আমাদের প্রোগ্রামে ভর্তি হও, কত টাকা কি, কিছুই না, একটু কথা বলতে আসলাম। আমাদের পুরো ব্যাপারটা কালকে লঞ্চিং লাইভে আমি তোফায়েল আমরা কিভাবে তোমাদেরকে আরও সাপোর্ট দিব সেটা আমরা আলোচনা করব। আশা করি তোমরা সেখানেও থাকবে। তো আজকে আমি শেষ করলাম এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।